প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় কোন দিকে যাচ্ছে পুঁজিবাজার। আলোচনার শুরুতেই জানিয়ে রাখতে চাই, পতিত আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরে পুঁজিবাজারের ফটকাবাজদের ফাঁদে নিঃস্ব হয়েছেন শত সহস্র সাধারণ বিনিয়োগকারী। তৎকালীন সরকারের লুটেরা চক্রের মহোৎসবে মার্জিন ঋণের বিনিয়োগকারীরা সব হারিয়ে উল্টো সুদের হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। যে বাজারে তালিকাভুক্ত 400 কোম্পানির ভেতরে প্রায় অর্ধেকই পচা বা নিম্নমানের, সেখানে অন্তর্বর্তী সরকারের বহুমুখী সংস্কার আর কঠোর নিয়মকানুনের ভারে ক্রমেই নুয়ে পড়ছিল সব সূচক। প্রায় বছর কালে যুক্ত হয়নি নতুন কোনো কোম্পানি। তলানিমুখী ছিল বিনিয়োগ, নানান মহলের নানা মত, কারো সাথে কারো মিল নেই। কিন্তু হঠাৎ করেই ট্রেডিংয়ের কোমল পর্দায় লাল ছাপিয়ে সবুজের হুইসেল। টানা গত 7 সপ্তাহের ভোঁ দৌড়ে ডিএসইর প্রধান সূচক প্রায় 754 পয়েন্ট এবং বাজার মূলধন বেড়েছে 57,000 কোটি টাকা। এমন কি ঘটেছে এ বাজারে? আজ সে প্রশ্নের জবাব খুঁজবার চেষ্টা করব আমরা। প্রিয় দর্শক, জবাব খুঁজতে আজ আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আল আমিন, এবং আমাদের দুজনের মাঝে রয়েছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি এবং সারা বাংলা .net-এর হেড অফ নিউজ গোলাম সান্দানি ভুইয়া। তো আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আলোচনা শুরু করতে চাই জনাব আল আমিন আপনাকে দিয়ে। আলোচনাটা এভাবে শুরু করতে চাই, আমরা যেটা বলছিলাম আমাদের আজকের আলোচনার বিষয়, যে হঠাৎ করেই বাজারটা কেমন একটা পজিটিভ এবং সবাই এখন আবার বাজারমুখী হয়েছে। এমন কি ঘটলো যেখানটাতে আমরা দেখছিলাম যে খুব নেগেটিভ, সেখান থেকে হঠাৎ এইভাবে পজিটিভ হওয়ার কি চমক তৈরি হলো? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা জানি যে জুন মাসের 4 তারিখে আমাদের টার্নওভারের পরিমাণ ছিল মাত্র 236 কোটি টাকা, যেটা কিন্তু এই বছর বা মানে রিসেন্ট সময়ের মধ্যে সর্বনিম্ন ছিল। সেখান থেকে এখন আমরা প্রায় 1000 কোটির কাছাকাছি চলে আসছি। তো এটার পেছনে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম যে কারণটা, কারণ মার্কেটটা ধরেন কারেকশন হতে হতে এমন একটা জায়গায় গিয়েছিল যেটা থেকে আসলে বাউন্স ব্যাক করতেই হতো। তো তার একটা রিজন তো বাজারে একটা মানে অটো অনেক ভালো স্টকের প্রাইস যখন ইন্ট্রিনসিক ভ্যালু অনেক নিচে ছিল, সেক্ষেত্রে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যারা দীর্ঘদিন সাইড লাইনে ছিল তারা অনেক তাতে বাই পজিশনে ওনারা অংশগ্রহণ করে। আর এর মাঝে আরও যে জিনিসগুলো হয়েছে আপনি হয়তো জেনে থাকবেন, আপনি যেহেতু বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনারা জানবেন যে এর মধ্যে সংস্কার হয়েছে এবং আমাদেরকে 17টা টর দেওয়া হয়েছিল। এই সবগুলো বিষয়ের মধ্যে যেগুলো সবচেয়ে সেন্সিটিভ ছিল, আপনি আপনার মানে সূচনা বক্তব্যে যেটা বলেছিলেন যে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল মার্জিন ঋণে। তো সেই কারণে যেসব কারণে মার্জিন ঋণ নিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভবিষ্যতে যাতে কোনো বিনিয়োগকারী মার্জিন ঋণ গ্রহণ করে ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে আমরা টপ প্রায়োরিটি দিয়ে মার্জিন ঋণটাকে আমরা একটা রিকমেন্ডেশন দিই, যেটা এখন চূড়ান্ত পর্যায়ে আছে। পাশাপাশি আমরা মিউচুয়াল ফান্ড নিয়েও কিন্তু, যেটা সারা পৃথিবীতে মিউচুয়াল ফান্ড পপুলার ইনস্ট্রুমেন্ট, বাট বাংলাদেশে মিউচুয়াল ফান্ড হচ্ছে অন্যরা বলে এম ফর মরণ, এফ ফর ফাদ, মানে এই ধরনের একটা টার্ম বলে। কারণটা কি? কারণ অনেক ধরনের অনিয়ম ছিল। লিস্টেড না এমন সিকিউরিটি তারা ইনভেস্ট করেছে, প্লেসমেন্টের নামে এমন সব শেয়ারে গিয়েছে যেগুলো হয়তো আলোর মুখ দেখেনি, বা তাদের যে বিভিন্ন ধরনের গভর্নেন্স ফেলিউর ছিল, ট্রাস্টি বলেন, কাস্টোডিয়ান বলেন, অনেক রকম। যেটার বড় উদাহরণ হচ্ছে আপনার এলআর গ্লোবালের মতো কোম্পানি প্রায় 1200-1400 কোটি টাকা বাজার থেকে লুটপাট করেছে, পত্রপত্রিকা যেগুলো এসছে। তো সেই ধরনের জায়গাগুলোতে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করে এটা এমন একটা জায়গায় নিয়ে আসছি, ভবিষ্যতে মিউচুয়াল ফান্ডও যাতে একটা নিরাপদ আশ্রয় হয়, সেটা একটা আমাদের মানে আউটপুট হিসাবে ছিল। আর যেটা সবচেয়ে সেন্সিটিভ বা মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজন, যে একটু আগে আপনি বললেন যে 1 বছর হয়ে গেল প্রায় নতুন কোনো আইপিও আসে নাই, কারণ আইপিও সিস্টেমটার মধ্যে এত সমস্যা ছিল যেখানে ধর নাম সর্বস্ব কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়েছে, যেগুলো তারা পেপার
বিক্রি করতে এসছে, রিয়েলি সে ধরনের কোনো কোম্পানি মানে যেগুলো প্রফিটেবল সেগুলো আসেনি। যেসব কোম্পানিগুলো বাজার থেকে বা ব্যাংক থেকে ঋণ পেত না, তারা কাগজপত্র দিয়ে প্লেসমেন্ট দিয়ে, তখনকার মতিউর রহমান গং সহ আর অনেক রকম গং আছে, তাদের মাধ্যমে ট্যাক্স ফাইলটাকে সুন্দর করে তৈরি করে বিভিন্ন পেপার ওয়ার্কস করে সেগুলোকে তালিকাভুক্ত করতে প্লেসমেন্ট দিত একটা গোষ্ঠীকে। সেভাবেই কিন্তু এই এত বছর এগুলো মানুষের হাতে এসছে। এবং এইটাকে আমরা সংশোধন করা যখন হাত দিয়েছি, তখন একদম সব ধরনের অংশীজনের সাথে আমরা কথা বলে, যারা ভ্যালুয়েশনের সাথে জড়িত, যারা প্রাইসিংয়ের সাথে জড়িত এবং যারা অডিটের সাথে ইনভলভ, যারা কোম্পানির ম্যানেজমেন্টে যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রডিউস করে, প্রত্যেকটা অংশীজনের দায় দায়িত্ব কী হবে তার ব্যাপারে বিশদ একটা আমরা রিকমেন্ডেশন দিয়েছি। এই দুটা কিন্তু অলরেডি আপনি মন্ত্রণালয়ে চলে গেছে, মিউচুয়াল ফান্ড এবং আপনার হচ্ছে মার্জিন যেটা ছিল এবং মিউচুয়াল ফান্ড এবং আইপিওটা। আর এরপর আমি 30 জুনের মধ্যে যে জিনিসগুলো সাবমিশন দিয়েছি, সেই সাবমিশনটা ছিল যে আপনার হলো যে গভর্নেন্স, যেটার সবচেয়ে বড় ফেইলিউর ছিল বিগত 16 বছরে। আপনার নিয়ন্ত্রক সংস্থার লোকজনই বিভিন্ন ট্রেডিং সাথে ইনভলভ ছিল, তাদের পরিচালিত লোকজনই, যেগুলো পরবর্তীতে এনফোর্সমেন্ট অ্যাকশন থেকে যেগুলো আমরা দেখেছি অনেকগুলো ফাইন, অনেকের নাম চলে এসছে এবং নিয়ন্ত্রক সংস্থার ভেতরেরও অনেকে এগুলোর সাথে জড়িত ছিল। তো সব মিলিয়ে যখন একটা অবস্থা একদিকে খুবই তলানিতে, অন্যদিকে যখন এই ধরনের সংস্কার, তার পাশাপাশি ইকোনমিকও কিছু ইকোনমিক ইন্ডিকেটরও চেঞ্জ আসছে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে ট্রেজারি বিল বন্ডের সুদের হার আগের চেয়ে কমে গেছে এবং ব্যাংক সুদের হারটা কমেছে, বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার কমিয়েছে এবং আমরা সঞ্চয়পত্র সুদের হার কমতে দেখেছি। তাহলে ওটা একটা পিকের থেকে ধরেন ডিক্লাইনে আসা শুরু করেছে, আর এটা মারাত্মক ডিক্লাইন থেকে একটা গ্রোয়িং আপে যেতে, এই দুটাকে ট্রেড অফ করতে যেয়ে পাশাপাশি যেহেতু একটা নির্বাচনের দিন তারিখের ব্যাপারে কথা হচ্ছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন একটা তারিখ, এবং উনি এটাও আবার নিশ্চিত করেছেন যে কোনোভাবেই ও তারিখকে পেছাবেন না, এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে উনি মত বিনিময় করছেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। তো সেখান থেকে একটা পলিটিক্যাল যে গভর্নমেন্ট আসবে বলে সবার প্রত্যাশা, সেই পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে হয়তো আরও যারা সাইডলাইনে আছেন তারাও আসবেন, ইভেন বিদেশি বিনিয়োগকারীরাও আসবেন। তো সব কিছু মিলিয়ে আর কি আমরা মনে করি অনেকগুলোর ফ্যাক্টর কানেক্টেড হয়ে এই ধরনের একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি আর কি। এটা আমি এই মুহূর্তে মনে করছি এগুলো হচ্ছে আর কি বেসিক রিজন আর কি, মেইন রিজন এগুলো আর কি। ধন্যবাদ আপনাকে। জনাব গোলাম সামদানি, আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন ধরে এই পুঁজিবাজার নিয়ে কাজ করছেন এবং পুঁজিবাজার নিয়ে যে সাংবাদিকরা কাজ করে তাদের যে সংগঠন, সেটির নেতৃত্ব দিচ্ছেন আপনি। যে কথাটি প্রফেসর আলামিন বলছিলেন যে আপনার মার্জিন ঋণের যে ইস্যুটা ওনারা কাজ করেছেন এবং সেখানটাতে দিয়েছেন, আমরা জেনেছি যে প্রায় 22,000 কোটি টাকা মার্জিন ঋণের এই ফাঁদে আটকে আছে, যে কারণে মার্কেট ড্রাই হয়ে আছে। আমরা বলে থাকি যে মার্কেটে ট্রানজ্যাকশন হচ্ছে না, এবং যাদের টাকাগুলো আটকে গেছে তারা সেই টাকাগুলো রোল করতে পারছে না। এখান থেকে চটজলদি বেরিয়ে আসা এবং এই মার্জিন ঋণের যে সুদ, এটি টোটালটাই কিন্তু দায়বর্তায় গিয়ে যিনি এখানে বিনিয়োগ করেছেন তার উপরে, এবং এই সুদের হার দেখবেন কোনো অবস্থাতেই 16 থেকে 22%-এর নিচে না। এখান থেকে এই বিনিয়োগকারীদেরকে মুক্ত করবার কি কোনো উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন? আসলে চমৎকার একটি প্রশ্ন আজকের যে আলোচনা, যে শেয়ার বাজার কোন পথে। তো আমি ওইখান থেকে আবার শুরু করে আসছি আপনার প্রশ্নে, যে আমি মনে করি শেয়ার বাজার এই মুহূর্তে ভালো পথে আছে। এখন আসলে মার্জিন লোনের বিষয়। মার্জিন লোনটা আসলে আমি মনে করি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য একটা মরণ ফাঁদ বা একটা গলার কাটা। এর কারণ হলো এই মার্জিন লোনগুলোর মাধ্যমে ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাংকগুলো একটা ব্যবসা করে। যে কোনো লোক 1 লাখ টাকা নিয়ে আসে বিনিয়োগ করতে, তাকেও 1 লাখ টাকা অথবা 1 লাখ টাকার এগেনস্টে আরও 2 লাখ বা 1 লাখ টাকা 1:1 বা 1:2 মার্জিন লোন দিয়ে দেয়। যখন শেয়ারের দাম 50% কমে যায় তখন তার এটা ফোর্স সেল করে দেয়, দেখা যায় কি ওই ক্লায়েন্টের পুরাটাই চলে গেছে। তো এই ক্ষেত্রে বর্তমান কমিশন গত 19 আগস্ট দায়িত্ব নেওয়ার পর উনি একটা টাস্ক ফোর্সের মাধ্যমে, যেমন আলামিন ভাই টাস্ক ফোর্সে ছিলেন, ওনারা বেশ কিছু নীতিমালা করছে, তার মধ্যে মার্জিন লোনের বিষয়ে কিছু নির্দেশনা আসছে। তো আমি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলতাম যে আসলে মার্জিন লোনটা সবার জন্য না। এরকম কিছু দিক নির্দেশনা থাকা উচিত, যে প্রথমত যে একটা লোক যদি 2 লাখ 5 লাখ অথবা 20 লাখ টাকা পর্যন্ত মার্কেটে নিয়ে এসে ইনভেস্ট করে, তাকে মার্জিন লোনের দরকার নাই। যে লোকটা 2 কোটি 5 কোটি 10 কোটি, সে হয়তো 1:1:0.5 এরকম মার্জিন লোন দেওয়া যেতে পারে। কারণ মার্জিন লোনটা যত বেশি দেবে বিনিয়োগকারীদের বিনিয়োগটা তত বেশি অনিরাপদ হবে। সুতরাং আমরা 2010 সালেও দেখছি লাখ লাখ বিনিয়োগকারী যখন মার্কেট যখন ঊর্ধ্বমুখী ছিল, যখন সূচক তখন প্রায় 8,100 সামথিং 8,000 প্লাস ছিল, লেনদেন হয়েছিল 3,200 কোটি টাকা সর্বোচ্চ, তখন আমরা দেখলাম 1:3, 4, 5 পর্যন্ত মার্জিন লোন তারা দিত এবং তারা এভাবে বিজনেসও করছে। কিন্তু যখন মার্কেটটা হঠাৎ করে 2010-এ পতনের দিকে তখন একটা পর্যায়ে দেখলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্জিন লোন যারা নিয়েছিল।
এবং ওই সময় আমাদের সাংবাদিক সহ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা অন্যান্য সংস্থাগুলো আমরা একটা জিনিস ভুল করছিলাম, যে আমরা তখন ফোর্স সেলের বিপক্ষে দাঁড়াইছিলাম, যে ফোর্স সেল দেওয়া যাবে না। এতে করে হয়তো ওই পোর্টফোলিওটা সাময়িকভাবে রক্ষা পেলেও কিন্তু দিন শেষে তার ক্ষতি হয়েছে। এটা ছিল আমাদের ভুল পদক্ষেপ। তখন যদি ফোর্স সেলগুলো করে দিত 30% 40% মার্চেন্ট মানে এই প্রাইস ফল করার পরে, তাহলে তাদের মিনিমাম ইনভেস্টও তারা হইলো ফেরত পাইতো। কিন্তু ফোর্স সেল না হওয়ার কারণে, যদি আমি ফোর্স সেলের পক্ষে না, একসময় তাদের পুরা শতভাগ বিনিয়োগে চলে গেছে এবং সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মার্জিন লোনের কারণে। ঠিক এখন এসে আমরা গত 6 মাসে দেখলাম ঠিক একই অবস্থা। মার্কেট মার্জিন লোনের কারণে যে দীর্ঘদিন মার্কেটটা যে ফ্লোর প্রাইস দেওয়া ছিল, ফ্লোর প্রাইস দেওয়ার কারণে মানে শেয়ার দরগুলো অনেকটা এক জায়গায় থেমেছিল। এই সকল কারণে যারা মার্জিন লোন নিয়ে ইনভেস্ট করছে তারা তখন বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আবার শেয়ারগুলো বিক্রি করতে পারে না এত, তারপরে মার্জিন লোনের সুদ বাড়ছে। তো একটা পর্যায়ে এসে তারাও ফোর্স সেলের আওতায় পড়ে গেছে। ফলে এই মার্জিন লোনটার বিষয়ে আমার বক্তব্য হলো, অন্তত যারা 20 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করে তাদের আসলে মার্জিন লোন না নিয়েই ভালো। এরপরে কারা মার্জিন লোন পাবে একটা নীতিমালা আছে, সেই অনুযায়ী সরকার পদক্ষেপ নিচ্ছে। আমি মনে করি মার্জিন লোনের বিষয়ে সরকারকে আরও তথা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দিতে হবে, যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে মার্জিন লোনের আওতায় না আসে, কারণ আওতায় আসা মানে সে ক্ষতিগ্রস্ত হওয়া। ধন্যবাদ। আমি আবার একটু আপনার কাছে এই ইস্যুতেই ফিরে আসতে চাই। আপনি যেহেতু পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য ছিলেন, সেই কারণে এই যে যারা, যেটি সামদানি বলছিলেন যে ভবিষ্যতের কথা তিনি বললেন, যে যাদের একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত, অ্যামাউন্ট পর্যন্ত তাদের তার বাইরে যাতে কাউকে এটির আওতায় না আনা হয়। কিন্তু যারা, আমি যেটি শুরুতেই বলছিলাম যে 22,000 কোটি টাকা এখানে আটকে আছে, এবং আপনি দেখবেন যে এখানটাতে অনেক বিনিয়োগকারী আছে যারা 20 লাখ টাকা লোন নিয়েছিল, মার্জিন লোন, তার পুঁজি 60 লাখ টাকা। এখন তার পুঁজি 60 লাখ টাকা চলে গেছে এবং মার্জিন লোনের সুদ বাড়তে বাড়তে ওটি উল্টো তার কাছে আরও 60 লাখ টাকা দাবির প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা ব্রোকারেজ হাউজের পক্ষ থেকে করা হচ্ছে, এবং এর পুরোটাই আপনার হলো সুদ। এবং আরেকটি জায়গায় এখানে ফাঁক আছে, আপনারা নিশ্চয়ই বাজার নিয়ে কাজ করেন। এই যে যারা মার্জিন ঋণ নিল, তারা যে সমস্ত কোম্পানির শেয়ার কিনলো, তাদের ক্যাশ ডিভিডেন্ডটা সেটি ওই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে যুক্ত না হয়ে ওই মার্চেন্ট ব্যাংক বা হাউজের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে। তাহলে সব দিক থেকেই আপনার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে, এই যে যারা আটকে গেছে এই ফাঁদে, তাদেরকে উদ্ধারে কি ধরনের পদক্ষেপ নিতে পারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা সরকার? দেখুন, আমি ওই সামদানি ভাইয়ের সাথেই অনেকগুলো কথা বলার সাথে একসাথেই বলবো যে ফোর্স সেলটা তখন কিন্তু বিভিন্ন সংগঠনই বলেছিল দিলে বিনিয়োগকারী বেশি ক্ষতি হবে বলে, তখন যেটা আটকানো ছিল সেটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। তো এখন দুইটা ফেজে আমরা দেখেছি যে বাজার কিন্তু এরপরে রিকভার করার পরে অনেকে নেগেটিভ ইকুইটি পজিটিভ করেছে, এবং অনেকে এরকমও শোনা যায় যে কারসাজি চক্রের অনেক শেয়ারও কিন্তু প্রতিষ্ঠানগুলো তাদের ওইসব কোডে কিনে তারা তাদের ফান্ড পজিটিভ করেছে। বাট দিন শেষে সাধারণ বিনিয়োগকারী যারা ধরেন ওই একটা অবস্থা যেটা আপনি বললেন, সাধারণ বিনিয়োগকারী কিন্তু ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। যতবারই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য মানে এগিয়ে এসছে সরকারের পক্ষ থেকে, ততবারই ক্ষতিগ্রস্তর জায়গায় কিন্তু সেই প্রাতিষ্ঠানিক এন্ড থেকে বেনিফিটটা পেয়েছে। বাট মার্জিনাল লেভেলে যে ছিল, যেহেতু তার ওই রকম শক্তি নাই, তাকে কিন্তু ফোর্স সেল দেওয়া হয়ে গেছে। আবার বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল ইনভেস্টর যারা, তারটা হয়তো রাখা হয়েছে। তার মানে কিন্তু এখনো যদি বেনিফিটের কথা বলেন কোনো একটা এন্ড থেকে আসে, সেটা কিন্তু বড়রাই পাবে। এই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা সত্যিকারের লুজার, তারা কিন্তু সেটা পাবে না। তো সেই কারণে এখন নতুন সেকেন্ড ফেজে যে আপনার মার্জিন ঋণটা হয়েছে, এটা প্রায় 9,000 কোটি টাকার মতো। এর মধ্যে 6,000 কোটি টাকা হচ্ছে আপনার ইকুইটি, আর 3,000 কোটি টাকা আছে ইন্টারেস্টের ব্যাপারটা যদি বাদ দেওয়া হয়, 6,000 কোটি যদি হয়, তারা বেশ কিছু মানে দাবি দিয়েছিল যে এটাকে আমরা অনেক ভালো ভালো কোম্পানিগুলো আপনার প্রভিশনিং করে এটাকে একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসছে। বাট যারা করেনি, এগুলো তো সবাই প্রাতিষ্ঠানিক ফেইলিউর। প্রাতিষ্ঠানিকভাবে তারা যখন বিভিন্ন গ্যামলারকে পার্কিং দিয়েছে, ধরেন একটা আইসিবির মতো প্রতিষ্ঠানেও 114 টাকা করে একটা শেয়ারকে কেনা হয়েছে, ওইখানে হয়তো 2 কোটি শেয়ার একজন গ্যামলার পার্কিং করেছে। তাহলে 2 কোটি শেয়ার গ্যামলিং করার পার্কিং হওয়াতে এখানে 250 কোটি টাকা আইসিবির ব্লক হয়ে গেছে। এখন ওই শেয়ারের বাজার ধরেন 20 টাকা। তাহলে এখন সে যদি বলে আমার নেগেটিভ ইকুইটি হয়ে গেছে, আমি ফোর্স সেলে পড়ে গেছি, এটা তো কেউ দেখবে না। তাহলে কি আপনাকে দেখতে হবে যে আপনি কোন ধরনের স্টক কিনে আপনার ওইখানে এটা নেগেটিভ হয়েছে, এবং সেই জায়গাগুলোতে যখন আপনি বিশ্লেষণ করবেন, দেখবেন অনেক বড় বড় ব্যক্তিত্ব যারা আর কি বাজার নিয়ে অনেক পজিটিভ কথা বলেন, এই ধরনের ব্যক্তিত্ব দেখা যাবে যে তারা ওই ধরনের জিনিস ক্রিয়েশনের সাথে জড়িত হয়ে গেছে। তো সেই জন্য আমরা মনে করি, আর যেই কারণে মার্জিন ঋণটাকে যে কোনোভাবে তারা নিত, আমরা
রিকমেন্ডেশন দিয়েছি যে এই ক্যাটাগরি ছাড়া অন্য কোনো শেয়ারে মার্জিন হবে না। আগে যে কোনো ক্যাটাগরিতে হতো। আরেকটা যেটা সমস্যা ছিল, ধরেন আপনি একটা কোম্পানির একটা শেয়ার কিনলেন, আপনি একসাথে দুইটা শেয়ার কিনলেন, মানে যারা যে গ্রুপ শেয়ার নিয়ে আপনার সিরিয়াল ট্রেডিং করে, একটা জায়গায় আপনি কি করলেন, আপনি এখানে এই 10% ডাউনে আপনি ব্লকে শেয়ার নিলেন, আবার 10% আপে আরেকটা কোডে আপনি বিক্রি করে এখানে 20% গ্যাপ এক কোয়ার্টারে শো করলেন। এইটা দিয়ে এক কোয়ার্টারের ইপিএস আনলেন, 4 দিয়ে মাল্টিপুল করে ইয়ারলি ইপিএস বানিয়ে এটা দিয়ে মার্জিনের শেয়ার টানা শুরু করলেন। এই যে একটা মেকানিজম ছিল, এটাকে বন্ধ করার জন্য আমরা যেটা করেছি যে ওয়ান অফ ইনকামকে আমরা পি ক্যালকুলেশনে আনবো না। যেটা মেইন কোর অপারেশনের গ্রোথ থেকে যদি আপনার ব্যবসা থাকে সেইখানে আপনি মার্জিন ক্যালকুলেশন আসবে, কারণ এটা কন্টিনিউয়াস, কারণ এটা সাস্টেন করবে। আর যেটা ওয়ান অফ ইনকাম শেয়ার থেকে আপনি করলেন অথবা কোনো কারসাজি চক্রের সাথে মিলেমিশে করলেন, তাহলে আপনি নিজের টাকা দিয়ে ব্যবসা করেন, মার্জিন যাতে নিতে পারেন না। কারণ মার্জিন নিলে একদিকে প্রতিষ্ঠানের সক্ষমতা কমে যায়, অন্যদিকে বাজারের তারল্যের ক্ষতি হয়, দিন শেষে বাজার ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা ওইটাকে চেক করার জন্য কোনোভাবেই যাতে আপনাকে ওয়ান কাইন্ড অফ যে পি যেটা রিয়েলি পি সেটা যাতে আসে, এখানে যাতে কোনো আর্টিফিশিয়াল ক্রিয়েটেড পি না আসে। এবং আরেকটা যেটা করেছি, যারা ফিক্সড আর্নিং যাদের নাই তারা যাতে মার্জিন না নেয়। বিশেষ করে ধরেন যারা সরকারি রিটায়ারমেন্টে গিয়েছেন, ওনার হয়তো চিকিৎসার জন্য কিছু টাকা আছে, তারা স্বল্প সময় সেই টাকাটা নিয়ে আসেন। ওনার যদি রেগুলার ইনকাম কোনো ফ্লো না থাকে, এই টাকা দিয়ে কিন্তু মার্জিন সার্ভ করতে পারবেন না। উনি ইকুইটি ব্যবসা করলে করতে পারে, বাট মার্জিন নিলে কিন্তু ওনারই ঝুঁকি বাড়বে। আবার বাংলাদেশে ম্যাক্সিমাম অংশ হচ্ছে হাউস ওয়াইফরা হচ্ছে আপনার শেয়ার ব্যবসায় টাকায় দেখা যায় নিয়ে আসে। হাউস ওয়াইফের নামে যদি বাড়ি থাকে, বাড়ি থেকে যদি ভাড়া আসে, তার যদি অনেক রিটার্ন থাকে, উনি সেটা করতে পারবে, মানে যাতে করে উনি মার্জিনটা সার্ভ করতে পারে। কিন্তু মার্জিন যদি সার্ভিস করতে না পারে, সেইখানে তাদেরকে হাউস ওয়াইফকে আমরা বন্ধ করেছি। এবং ছাত্র যারা, অনেকের বাবার টাকা দিয়ে হয়তো ছাত্রর নামে অনেক ক্ষেত্রে করে, কিন্তু ছাত্রর একদিকে পড়ালেখার কনসেন্ট্রেশনও নষ্ট হয় এবং তার কিন্তু ইকুইটি বেস করে সে বাজার শিখতে পারে, কিন্তু মার্জিন নিয়ে তো একটা বাড়তি স্ট্রেস সে নিতে পারে না। তাই যাদের ফিক্সড রেগুলার কোনো ফ্লো নাই, এই গ্রুপটাকে কিন্তু আমরা মার্জিনের বাইরে রেখেছি। আর মিনিমাম 10 লাখ টাকা থাকতে হচ্ছে এই কারণে, কারণ 1 লাখ 2 লাখই ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। 10 লাখ আর আগে যে কেউ আপনি 15 দিন গেলেই, 15টা ওয়ার্কিং ডে গেলে মার্জিন পেত। এখন মিনিমাম 6 মান্থ আপনার একটা সেকেন্ডারি মার্কেটে অপারেট করার মতো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেহেতু বিভিন্ন অংশীজনের সাথে কথা বলে আমরা কাজগুলো করেছি, তাতে আমরা প্রত্যাশা করছি সামনে আর নেগেটিভ ইকুইটি হবে না। কারণ সামনে আরেকটা প্রভিশন আমরা রেখেছি, ধরেন যখন ইকুইটি একটা সার্টেন লেভেলে নেমে আসবে, তখন যদি ওই হাউস সেল না দেয়, তাহলে সেই হাউসকে কাস্টমারকে উল্টা টাকা ভরে দিতে হবে। তার মানে ফোর্স সেল যেখানে আগে বন্ধ করা হতো, এখানে ফোর্স সেলটা হওয়ার আগে প্রথমত এইভাবে ইনভেস্টমেন্টে গেলে ফোর্স সেল হবে না। তারপরে যদি হওয়ার কোনো সম্ভাবনা হয়, তাহলে তারা অটো সেটার ব্যবস্থা নেবে, যাতে করে বিশাল একটা বার্ডেন অ্যাকুমুলেটেড হয়ে এটা বাজারের জন্য একটা বিস্ফোরা না হয়। এটার জন্য যাতে বাজারের যে নর্মাল তারল্য প্রবাহ সেটার বাধাগ্রস্ত না হয়, এটার জন্য যাতে মানুষ মনে করতে না পারে যে পুঁজি বাজার মানে হচ্ছে একটা ধ্বংসের জায়গা, যেখানে আপনি গত বছর প্রত্যেকটা বছর বা এখনকার সময় চিন্তা করলে 12 থেকে 13% আপনি যে কোনো ফিক্সড ইনকামে আপনি রিটার্ন পাচ্ছেন, হোয়ারেজ গত বছরের 17% ছিল আপনার নেগেটিভ রিটার্ন ক্যাপিটাল মার্কেট থেকে। তাহলে মার্কেটটায় মানুষ কেন আসবে? যে আপনি টাকা রাখলে নিজের টাকা তো থাকছে না, আরো 100 টাকা আনলে 17 টাকা কমে যাচ্ছে, তাহলে আমি কেন এই জায়গাটায় আসবো? তাহলে বাজারটাকে একদিকে নষ্ট করা হচ্ছে এই ধরনের মানে ট্রেডিং এর মাধ্যমে, আর এই সবগুলোর মেকানিজমের সাথে কানেক্টেড ছিল বলেই কিন্তু আসলে ভালো শেয়ারে নাই। আর এই পদ্ধতি আপনি যদি ভালো শেয়ারে মার্জিন নিয়ে যদি কেউ বিনিয়োগ করে, তার কিন্তু পুঁজিভাবে নষ্ট হয় নাই, কারণ সে বুঝে শুনে নিয়েছে এবং তার একটা পে আউটের সক্ষমতা আছে। তো এখন আমরা সবসময় কিন্তু মার্জিনটা নিয়েছি কিন্তু একটু দুর্বল মৌলভিত্তিক কোম্পানির, বাজারে কিছু গুজব ছিল এবং গ্যামলাররা তখন এটাকে বিভিন্ন আর্নিংস বাড়িয়ে দেখেছে, ফুলে ফাঁপিয়ে দেখা যাচ্ছে। দিন শেষে যখন আবার স্টেবল ক্যালকুলেশনে আসছে, তখন দেখে অল আর ফেক। এবং এইসব কারণে কিন্তু মানুষ আসলে বেশি ট্র্যাপড হচ্ছে। সাধারণ বিনিয়োগকারী দেখেছে যে আমরা ফান্ডামেন্টালি বিনিয়োগ করলে দীর্ঘদিন বসে থাকি, কোনো রিটার্ন পাই না, বাট যেগুলো খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে ওখানে যে সামান্য একটু মার্জিন নিয়ে মানে তারা টেম্পটেড হয়েছিল। তো তখনকার ফ্লোতে কিন্তু ওই ধরনের শেয়ারই বাড়তো, যে মালিকানা চেঞ্জের একটা খবর দিয়ে বা উৎপাদন চালু হচ্ছে সেই খবর দিয়ে। অথচ যেসব কোম্পানি পরীক্ষিত, দীর্ঘদিন ধরে তার প্রোডাকশন ভালো, ডিভিডেন্ড পে আউট ভালো, রিজার্ভ ভালো, ওইসব জায়গায় কিন্তু কেউ যেত না। মানে মানুষের সচেতনতার জায়গায় চিন্তা করতে ভালো শেয়ারে বসে থাকলে আমার দিন শেষে তো ক্ষতি হয়। এবং তারা তখন বলতো ফান্ডামেন্টাল শেয়ার মানে যারা ফান্ড হারিয়ে মেন্টাল, তাদেরকে বলে ফান্ডামেন্টাল। মানে আমি এইখানে বসে থাকছি পাগলের মতো, দাম বাড়ছে না, অন্যদিকে যারা গ্যামলিং শেয়ারে ঢুকছে তারাই, তখন মানুষ কিন্তু নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওইদিকে যাচ্ছে। আর মেকাররা আস্তে করে এক্সিট নিয়ে নিচ্ছে, এবং মেকাররা যখন একটা পজিটিভ নিউজ বাজারে দিচ্ছে, এই নিউজটা তারা বহু আগেই বোর্ডের সাথে বসে ঠিকঠাক করেছে ইনসাইড নিউজ হিসাবে। মানুষ পজিটিভ নিউজে বাই করেছে, তারা ডিস্ট্রিবিউট করে আবার আরেকটা স্টকে চলে গেছে। তাহলে এই যে পুরো মেকানিজমটা দীর্ঘ সময় হয়েছে, তারই কিন্তু অ্যাকুমুলেটেড ইফেক্ট হিসাবে আপনারা কিন্তু অনেক ধরনের ফাইন দেখতে পাচ্ছেন। এবং এখনো যদি কোনো ধরনের নেগেটিভ ইকুইটি সুবিধা দেওয়া হয়, সেটা কিন্তু ওই গ্রুপটাই পাবে যারা আসলে ফান্ডগুলোকে নিজেদের ব্যক্তিগত কাজে ইউজ করেছে, সাধারণ বিনিয়োগকারীর কিন্তু কোনো উপকারে আসবে না। তো সেই জন্য আমরা কিন্তু বলছি যে আপনারা যাচাই বাছাই করে কার কোন টাইমে প্রভিশন লাগবে, ঢালাও প্রভিশন না দিয়ে প্রভিশনটা করতে হবে যার যতটুকু দরকার, যার যতটুকু সক্ষমতা আছে তার ভিত্তিতে। আর যেহেতু তারা ঋণ দিয়েছে চুক্তিপত্রে সই করে, তার কিন্তু এটার
এখন অ্যাসেটের ডিসপোজাল কিন্তু তার কাছে আর নাই, ডিসপোজালটা চলে যাচ্ছে যিনি ঋণ মানে প্রোভাইড করছে উনি, তাই এটার বেনিফিট এন্টাইটেল কিন্তু লিগেলি তারাই হচ্ছে, যেহেতু আইনের বিষয়টা এরকম আছে। কারণ আপনি এখন আপনার নেগেটিভ ইকুইটি হয়ে যাওয়া মানে কি, আপনার ইকুইটি নাই, আপনি তার টাকা দিয়ে যদি ডিভিডেন্ড পান, তার টাকা ডিভিডেন্ড তো আপনি ক্লেম করতে পারেন না। এখন নেওয়ার সময় হয়তো সেটা আপনার যেটা ছিল তখন কিছু টাকা ছিল, বাট যখন এটা কারেকশনের নিচে নেমেছে তখন তার আপনার টাকা নাই। তাহলে এই বিবিধ কারণে কিন্তু আমরা এই জায়গাগুলোতে এই বিষয়গুলো দেখেছি। আমরা আবার শুনবো আপনার কথা, একটি বিজ্ঞাপন বিরতিতে যাব আমরা। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় কোন পথে দেশের পুঁজিবাজার। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক জনাব আলামিন, এবং রয়েছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি SM গোলাম সামদানি ভুইয়া। আপনাদের দুজনকে আবার আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি আবার একটু ফিরে যেতে চাই জনাব আলামিন আপনার কাছে। যে আলোচনা আমরা করছিলাম সেখান থেকে আপনারা দুজন বলছিলেন যে ভবিষ্যতে মার্জিন ঋণের ক্ষেত্রে কি কি করণীয় এবং কি কি সুপারিশ আপনারা সরকারকে দিয়েছেন। আপনাদের এমন কোনো প্রস্তাবনা আছে কিনা যারা অতীতে ফেঁসে গিয়েছে, আমরা ফেঁসে যাওয়া শব্দটাই আপনাকে বললাম, যারা অতীতে ফেঁসে গিয়েছে এই মার্জিন ঋণ নিয়ে এবং তাদের সুদ জমতে জমতে একটি পাহাড় সম জায়গায় দাঁড়িয়েছে, তাদেরকে মুক্ত করবার কোনো প্রচেষ্টা আপনারা দেখছেন কিনা? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা আপনারা যারা বাজার নিয়ে কাজ করছেন তাদের পরামর্শটা কি? দেখুন, আমরা এটার ব্যাপারে কিন্তু বিসেক চেয়ারম্যানকে আমরা একটা গাইডলাইন বা সাজেশন আমরা নিজেরা আমাদের মতামত হিসেবে দিয়েছি। তার মধ্যে ছিল যে ধরেন এটাকে দুইটা সেগমেন্টে সেপারেট করা, ইকুইটি পোর্শন কতটুকু আর আবার এখানে মানে ইন্টারেস্ট কতটুকু। ইন্টারেস্টটাকে তো অনেকদিন আগে স্টপ করা ছিল, ওটাকে আমরা হিসাব থেকে প্রভিশনিংয়ের মাধ্যমে যারা করতে পারে নাই সেটার মধ্যে তাদের পোর্টফোলিওতে কোন ধরনের স্টকগুলো আছে, সেই স্টকগুলোর মধ্যে কাদের মধ্যে ডিভিডেন্ড পে আউট করার সক্ষমতা আছে, এগুলোতে আলাদা আলাদা ক্লাস করে রাষ্ট্রের পক্ষ থেকে একটা মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি টাইপ কিছু করে ওগুলোকে কতটুকু তারা এখানে টেক করতে পারে তার এগেনস্ট হয়তো একটা বন্ড ইস্যু করে দিবে ওই সব প্রতিষ্ঠানকে, এবং যেগুলো থেকে হয়তো দীর্ঘমেয়াদে 20 বছর মেয়াদ যদি হয়, দীর্ঘমেয়াদে সেটা কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে আসবে যাদের মধ্যে প্রভিশনিং করার সক্ষমতাটা নাই। এই ধরনের সাজেশনগুলো তারা যদি সেখানে আলাপ করে তাহলে তো প্রাতিষ্ঠানিক যে উদ্ধারটা আপনারা বলছেন যে প্রতিষ্ঠানগুলো যেখানে অনেকটাই ডুবে আছে তাদেরকে উদ্ধার করতে গেলে কি করতে হবে, তাদেরকে করতে গেলে ব্যাংকিং খাতে যেরকম আপনি আলাদাভাবে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে নিয়ে এটাকে সচল করা যায়, গভর্নর মহোদয় যেভাবে চিন্তা করছেন, এইরকমভাবে যদি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে হয় যে টোটাল অ্যাসেটগুলো আন্ডার দিস ইনভেস্টমেন্ট স্কিম সেগুলোকে ক্যাটাগরি করে কাদের মধ্যে সক্ষমতা আছে, কার মাধ্যমে একদম হয়তো কিছু হয়তো ডিলিস্ট করে দিতে হতে পারে, সবগুলোকে একটা ট্রু পিকচার নিয়ে আসা একটা ডিটেল ফরেন্সিক ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা এনে তারপর এটাকে রিমেডি হিসাবে কি করা যায় সেটার থেকে যদি একটা বন্ড দেয় গভর্নমেন্ট গ্যারান্টার হয়ে একদম মিনিমাম একটা ইন্টারেস্টে, তখন হয়তো তাদেরকে একটা উদ্ধার করতে পারবো। কিন্তু যেহেতু একটা লম্বা লেন্দি প্রক্রিয়া, এর সুফল কিন্তু হয়তো অ্যাজ এ হোল বাজার পাবে, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীর কথা যদি আপনি বলেন তারা কিন্তু আসলে ওইভাবে পাবে না। ক্ষুদ্র বলতে যাদের ফান্ড অল্প ছিল তারা তো বহু আগেই ধর মার্কেট থেকে আউট হয়ে গেছে, সারেন্ডার করে এটা ওই হাউসকে দিয়ে চলে এসছে। এখন হাউসগুলোর সক্ষমতার ক্ষেত্রে অনেকে তারা নিজেরা প্রভিশনিং করে রেস্কিউ হয়েছে, কিন্তু যখন মানুষ চিন্তা করবে যে আমার টাকা দিয়ে আমি কিনেছি, ইনভেস্টমেন্ট ডিসিশনও আমার ছিল, এখন আমি সিস্টেমেটিক রিস্ক হোক আর যাই হোক দিন শেষে তো এটা আমার ডিসিশনের মাধ্যমেই হয়েছে, তখন আবার রাষ্ট্র এটার দায়িত্ব ওইভাবে নিতে চায় না। কিন্তু ব্যাংকিং খাতে যেহেতু রাষ্ট্র এক ধরনের দায়িত্ব নিচ্ছে, তো ব্যাংকিং খাতের মতো করে এটাকে যদি ভাবা যায় যে এই রকম কিছু যদি আমরা করি তাহলে হয়তো এখানটা কিছুটা হলেও বাজার আমরা তার হলো বাড়াতে পারবো এবং বাজারে কিছুটা গতিশীলতা আসবে। সে ধরনের উদ্যোগ কি আপনি সেন্ট্রাল ব্যাংকের কথা বলছেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ কি আপনারা দেখেছেন? আমরা কিন্তু ওনাদের কাছে বলার পর ওনারা বলেছে আপনাদের আইডিয়াটা আমাদের পছন্দ হয়েছে, আমরা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলবো, এবং তারাও কিন্তু জয়েন্টলি কয়েকটা জায়গায় এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। কিন্তু সবাই কিন্তু আবার ওই জিনিসগুলো চাচ্ছে যে একদম ডিটেইল কোথায় কেমন কি কারণ হচ্ছে, রুট কজগুলো তারা জানতে চাচ্ছে, কারণ আগের ইস্যু এবং পরের ইস্যু দুইটা ফেজে তো একটা বড় ধরনের নেগেটিভ ইকুইটি এসছে। এই পুরো বিষয়টাকে তারা আবার অধিকতর রিভিউ করে তখন হয়তো তারা একটা ব্যবস্থাপনায় যাবে। বাট এখন আলোচনা শুরু হয়েছে, যে আলোচনাগুলো ধরেন আগে আপনার একদম মানে আলোচনাতেই ছিল না। তো আমরা যখন এই ব্যাপারগুলোকে ওনাদেরকে অ্যাড্রেস করেছি যে দিন শেষে তো আসলে বাজারের লিকুইডিটিকে এইভাবে ক্যারি ফরওয়ার্ড করা যায় না, আর একবারে রাইট অফ করে দিলেও কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে, সেটাও করা যায় না, ইন বিটুইন কোনো কিছু থাকে কিনা। তখনকার অল্টারনেটিভ হিসেবে আমরা এই ধরনের মানে সাজেশন দিয়েছে যে এটা যদি করতে পারেন যে সব কোম্পানি তো ওখানে খারাপ না, যে কোম্পানিগুলো ডিভিডেন্ড পে আউট করার সক্ষমতা আছে তাকে একটা জায়গায় রেখে তারপরে আবার মানে যেগুলো হয়তো উৎপাদন চালু করা যাবে চেষ্টা করলে অনেক ধরনের অল্টারনেট অপশন আমরা দিয়ে এসেছি, সবগুলোর বিবেচনা করে দিন শেষে যাতে একটা নিউট্রাল জায়গা থেকে একটা মানে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাইলে হয়তো প্রতিষ্ঠানগুলো বেঁচে যাবে, বাজারটাও আর কি আপনার একটা মানে লিকুইডিটি। আপনি বলতে চাইছেন যে আপনাদের পরামর্শগুলো বিসেক গ্রহণ করেছে এবং তারা উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, ওনারা যেটা বলেছেন যে হ্যাঁ প্রস্তাবনাগুলো ভালো, আমরা অবশ্যই কনসার্ন
যারা আছেন তাদের সাথে আমরা বসবো, কথা বলবো। এটা পর্যন্ত সেই অপেক্ষায় থাকবো। আমি একটু আসতে চাই গোলাম সামদানি ভূঁইয়া আপনার কাছে। আমরা দেখলাম যে জুলাই পরবর্তী সরকারে মেয়াদে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গঠন করলো এবং বিসেক পুনর্গঠন করা হলো, তখন নানান আন্দোলন দেখেছি আমরা, এবং এই বিসেকের বিরুদ্ধে অতীতের সকল নজির ভেঙেও আমরা আন্দোলন দেখেছি। এবং বলা চলে যে বিসেকের পক্ষে বা পাশে কেউ ছিল না, ইভেন দ্যাট বিসেকের ভেতরের যারা লোকজন তারাও এই বিসেকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু হঠাৎ দেখলাম যে সবাই আবার বিসেকের পতাকা তলে একত্রিত হয়েছে, একই আমব্রেলার নিচে এসেছে, আবার বিসেকের জয়ধ্বনি গাইছে। কারণটা কি? আসলে আমি চমৎকার একটা প্রশ্ন করছেন। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই। 5ই আগস্টের পর যখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠনের প্রশ্ন আসলো, তখন এই মাসুদ রিয়াজ ভাইকে ওনাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন, এবং তখন অন্যায়ভাবে বিসেকের কিছু এমপ্লয়ি যারা দীর্ঘদিন ধরে খায়রুল কমিশন এবং শিবলি কমিশন থেকে সুবিধাভোগী এবং যারা মার্কেটে অস্থিরতার পিছনে তাদের একটা ভূমিকা ছিল। এবং আমরা সবসময় বলি যে রাশেদ কি বলে যে এই শিবলি কমিশন এবং খায়রুল কমিশন মার্কেটে অনেক অনিয়ম দুর্নীতি করছে, অনেক পচা আইপো নিয়ে আসছে। তাহলে এই দায়ী কি শুধু শিবলি কমিশন এবং খায়রুল কমিশন না, তখন যারা ওই কমিশনের যারা ইডি ডিটি ডাইরেক্টর ছিলেন ওদের একটা বড় অংশে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল। 5ই আগস্টের পর যখন মাসুদ রিয়াজরে এখানে নিয়োগ দেয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, একটা অংশ দাবি করছে যে তাকে এখানে নিয়োগ দেওয়া যাবে না, কেন? সে আওয়ামী লীগের সাথে, সালমান এফ রহমানের সাথে বা আরো কারোর সাথে তার ছবি আছে। এটা একেবারে ভুয়া দাবি ছিল, কারণ উনি একজন ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতেন, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ। তো ওনাকে যখন ওনার বিরুদ্ধে কথাগুলো বললো, তখন ওই ভদ্রলোক নিজে ওইখানে যান নাই যে আমি তাহলে যাবো না। কিন্তু আসলে ওনার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছিল একেবারে ফেক। উনি একজন বিভিন্ন সভা সেমিনারে গেলে কারোর সাথে ছবি থাকতেই পারে। এরপরে আসেন যখন উনি জয়েন করলেন না, তারপরে 19শে আগস্ট বর্তমান চেয়ারম্যান রাশেদ মাকসুদ স্যারকে ওইখানে দায়িত্ব দিলেন। উনি একজন ব্যাংকার মানুষ। তো ওনাকে যখন দায়িত্ব দেওয়ার পর উনি যখন বিগত কমিশনের অনিয়ম দুর্নীতিগুলো ধরতে গেলেন, তখন দেখা গেল এখানের সাথে এই অনিয়ম দুর্নীতির সাথে বিদ্যমান কমিশনের অনেক কর্মকর্তারাও জড়িত। তখন উনি এগুলো নিয়ে ভাবতে শুরু করলেন, আস্তে আস্তে ওদের বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করলেন। যেমন আগের কমিশনার আমলে এই বিসেকের কর্মকর্তারা কক্সবাজারে যেতেন, 2 কোটি 2.5 কোটি টাকা খরচ করে প্রতি বছর একটা পিকনিক করতেন। তারা যে হাউস লোন নিতেন ইয়ার থেকে, এই কমিশন থেকে চাকরিজীবী হিসাবে, সেই হাউস লোন নিয়ে তারা ফ্লাডের কথা করে টাকা নিয়ে কৃষি খামার কিনতো, কৃষি জমি কিনছে। তো এই চেয়ারম্যান এসে যখন এগুলো ধরলো, আরেকজন এটি 25 কোটি টাকার একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প নিছে, ওই প্রকল্প সফটওয়্যারের জন্য, ওই প্রকল্পের কোনো হদিসই নাই। এইগুলো যখন উনি টার্ম দিলেন, তখন বিদ্যমান কমিশনের কর্মকর্তারা ওনাদের উপর খেপে গেল এবং ওনাকেও একসময় অবরুদ্ধ করে ওনাকে লাঞ্ছিত করছে। আমরা তখন দেখলাম, বিশেষ করে মিডিয়া দেখলো যে এই কমিশনের কর্মকর্তারা একজন চেয়ারম্যানকে এখানে জয়েন করতে দেয় নাই। আরেকজন চেয়ারম্যানকে, ওই চেয়ারম্যান যখন তাদের অনিয়ম দুর্নীতিগুলো ধরছে, তখন তাকে সরাই দেওয়ার জন্য একটা অভ্যন্তরীণভাবে একটা আন্দোলন করে ওনাকে অবরুদ্ধ করে রেখে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। তখন আমরা চিন্তা করলাম, এই কর্মকর্তারা যদি এই চেয়ারম্যানকেও বাদ দিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে কোনো ভদ্রলোক বিসেকের চেয়ারম্যান হিসেবে আসবেন না, এবং এই যে বিসেকের যে কর্মকর্তারা তারা দানব থেকে মহাদানব হয়ে যাবে। সুতরাং রাশেদ মাকসুদ না, গভর্নমেন্ট একটা জায়গায় একজন চেয়ারম্যান নিয়োগ দিচ্ছে, এটা গভর্নমেন্ট পলিসি, কাকে দিবে কাকে রাখবে গভর্নমেন্টের সিদ্ধান্ত কখনো তারা চ্যালেঞ্জ করতে পারে না, এটা একেবারে অযৌক্তিক। তো সুতরাং পরবর্তীতে গভর্নমেন্ট ওনাকে সাপোর্ট দিছে এবং এখানে অভ্যন্তরীণ কর্মকর্তাদের পরবর্তীতে চাকুরিচ্যুত করা হয়েছে। করার পরে মার্কেটটা একটা স্টেবল আসছে। স্টেবল হওয়ার আগেও এই কর্মকর্তারা নানানভাবে ম্যানিপুলেট করে মানুষ কি ধরনের এক ধরনের ভুয়া বিনিয়োগকারী সাজিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে লিয়াজু করে এই কমিশনের বিরুদ্ধে একটা ফেক আন্দোলন করার চেষ্টা করছে যে উনি পারে না, ওইটা পারে না। তো একটা কমিশন যখন আসবে তাকে তো একটা সময় দিতে হবে।
সেটা তো আমরা অতীত দেখেছি যে সবাই তার অনেকটাই বলা চলে যে বিসিকের বিপক্ষে ছিল, কিন্তু আমরা হঠাৎ এমন কি ঘটলো, বাজার যেমন পজিটিভলি ভো দৌড় দিল ঊর্ধ্বমুখী, এমনি যারা সমালোচক ছিল বিসেকের বা বিসেকের বিভিন্ন কর্মকাণ্ডের, তারাও এখন বিসেকের প্রশংসার গান গাইছে। কারণ আচ্ছা, আমি আসতেছি সেই কথা, আমি ব্যাকগ্রাউন্ডটা বলে আসছি। তো পরবর্তীতে আপনি দেখেন 5ই আগস্টে দেশের অর্থনৈতিক অবস্থা খুব বাজে অবস্থা ছিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 20 বিলিয়নের নিচে চলে আসছিল, নেট রিজার্ভ ছিল 11-12 বিলিয়ন। এখন কিন্তু আমাদের রিজার্ভটা 30 বিলিয়ন চলে গেছে এবং নেট রিজার্ভ প্রায় 20 বিলিয়নের কাছাকাছি। পাশাপাশি দুর্বল ব্যাংকগুলো, যেগুলো ব্যাংকগুলোতে মানুষ টাকা রাখলে টাকা ফেরত উত্তোলন করতে পারতো না, সেই ব্যাংকগুলোতে এখন গ্রাহকরা টাকা পাচ্ছে। তারপর আমাদের এলসি বকেয়া পড়ে গেছিলো, সেই এই গভর্নমেন্ট এসে সেটা পরিশোধ করছে। এলএনজির বিল বকেয়া ছিল, সেগুলো পরিশোধ করছে। অর্থাৎ গত 9 মাসে দেশের অর্থনীতি একটা ইতিবাচক সুফল আসছে, যার একটা প্রভাব পুঁজিবাজারে পড়ছে। কারণ ব্যাংকগুলো যখন ঘুরে দাঁড়াবে, যখন ঘুরে দাঁড়াবে, তো এগুলো যেহেতু শেয়ার মার্কেটের লিস্টেড কোম্পানি, সুতরাং এখানে একটা বাড়বে, একটা পজিটিভ রোল প্লে করবে শেয়ার মার্কেটে। আর তৃতীয়তে বলে এখন কি হয়েছে যে এই যে মার্কেটটা ঘুরে দাঁড়াচ্ছে। আসলে আপনারা জানেন গত 2 জুন যে বাজেট দেওয়া হয়েছে, বাজেটের আগে বর্তমান কমিশন এবং বিশেষ করে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আনিসুজ্জামান সাহেব, ওনার নেতৃত্বে বেশ কিছু মিটিং হয়েছে এবং পুঁজিবাজারের দীর্ঘদিনের কিছু অমীমাংসিত বিষয় সেগুলো বাজেটে মীমাংসা করছে। কীরকম মীমাংসা? যেমন ধরেন কর্পোরেট কোম্পানির কর কমানো হয়েছে, লিস্টেড এবং আমরা আবার আসবো আলোচনায়। প্রিয় দর্শক, একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরবো আমাদের আলোচনায়, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের আলোচনায়। আমরা কথা বলছিলাম ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি SM গোলাম সামদানি ভূঁইয়া। আপনি যে কথা বলছিলেন, আসলে মার্কেট এখন ঘুরে দাঁড়াচ্ছে এবং যারা মার্কেটের বিপক্ষে ছিল, মার্কেটের বিপক্ষে বলতে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা সরকারের নানামুখী উদ্যোগ, তার বিপক্ষে গিয়ে আমরা দেখলাম যে মার্কেটের অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে পুঁজিবাজারের বিপক্ষে একটি গ্রুপ দাঁড়িয়ে গিয়েছিল। তাদেরকে আবার দেখলাম যে না, সাম্প্রতিক সময়ে তারা আবার সবাই এই মার্কেটের পক্ষে চলে আসছে। এই যে পক্ষে চলে আসা, এর যৌক্তিকতা কতখানি এবং কোথায় যাওয়া দরকার, মার্কেট কোন পথে হাঁটতে পারে? আচ্ছা, আসলে আমি প্রথমত আপনার বক্তব্যের সাথে কিছুটা দ্বিমত পোষণ করে আমি বলছি যে সবাই রাশেদ মাকসুদের বিরুদ্ধে, সবাই না, সবাই তো একটা অংশ খুদ বিনিয়োগকারীদেরকে, তাদেরকেও কেমন একটু প্যাট্রোনাইজ করছে। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিছু কর্মকর্তারাই ওই লোকগুলোকে প্যাট্রোনাইজ করে কৃত্রিমভাবে রাশেদ মাকসুদের বিরুদ্ধে একটা আন্দোলন করার চেষ্টা করছে। তাদের সেই আন্দোলনটা এখন যেহেতু যে উদ্দেশ্য এবং যেই লক্ষ্য নিয়ে এবং তাদেরকে মিসগাইড করে যে আন্দোলনটা করা হয়েছিল, পরবর্তীতে দেখছে যে আসলে এই আন্দোলনটা ফেক এবং বিনিয়োগকারীরা একসময় হতাশ হয়েছে যে আসলে আমরা যে দাবিগুলো করছি এগুলো অযৌক্তিক এবং গভর্নমেন্টও সেই দাবিগুলো আমলে নেয় নাই। এর বাইরে দেখেন এই বর্তমান কমিশনের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার অ্যাসোসিয়েশন, দুই স্টক এক্সচেঞ্জ সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা সম্মিলিতভাবেই বাজারটাকে যাতে ঘুরে দাঁড়া, বাজারটা যাতে ইতিবাচক একটা অবস্থানে আসে, সেই জন্য সবাই মিলে কাজ করতেছে, যার ইতিবাচক প্রভাব এখন বাজারে পড়ছে। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে দেখি, গত 19 আগস্ট যখন রাশেদ মাকসুদ চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তখন 5775 পয়েন্ট ছিল ডিএক্সি ইন্ডেক্স এবং সেটা কমতে কমতে একসময় 4615 পয়েন্টে প্রায় 1000-এর উপরে প্রায় 1300 পয়েন্ট নেমে গেছিল। তবে বাজেটে কিছু নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে এবং চেয়ারম্যান সাহেব যখন দেখছেন যে তাদের বিরুদ্ধে একটা অংশ অযথাভাবে হয়রানি করার জন্য বা তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে বা মার্কেটটাকে নানানভাবে ম্যানিপুলেশন করে যাতে মার্কেটটা নিম্নমুখী হয় এবং যার প্রেশারটা যাতে ওনার উপর আসে, এই জিনিসগুলো যখন উনি বুঝতে পারছেন তখন উনি নানান পদক্ষেপ নিতে এবং সরকার ওনার পাশে দাঁড়িয়েছে, ফলে মার্কেটটা ঘুরে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় হলো মার্কেট আসলে এত বেশি নিম্নমুখী হয়ে গেছিল, সে এর চেয়ে নিচে আর নামার অবস্থান ছিল না, সেই কারণে মার্কেটটা গত 1 মাস ধরে একটা ইতিবাচক ধারায় ফিরে আসছে। তবে প্রতিদিন শেয়ারের দাম বাড়বে বা প্রতিদিন সূচক বাড়বে এটাকেও আমি সমর্থন করি না। যেমন আজকে সম্ভবত মার্কেটটা কমছে, তো এই কমায় এবং বাড়ার মধ্য দিয়েই পুঁজিবাজারটা এগিয়ে যাবে। টানা ঊর্ধ্বমুখী সূচক যেমন ভালো না, আবার টানা নিম্নমুখীও ভালো না। 2 দিন বাড়বে, 1 দিন কমবে, বা 2 দিন কমবে, 1 দিন বাড়বে, এভাবে পুঁজিবাজার একটা স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে বলে আমি মনে করছি। ধন্যবাদ জনাব আলামিন। আমি আপনার কাছে আবার একটু আসতে চাই। সেটি হলো যে আপনি বলছিলেন যে আপনারা সংস্কার
যে টাস্ক ফোর্স সেটির সদস্য আপনি ছিলেন, আপনারা অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, কিন্তু স্টেক হোল্ডারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংস্কারগুলো যদি হতো তাহলে সবার জন্য এটি বাস্তবায়ন সুখকর হতো। আলাপ আলোচনা হয়নি এবং যে সংস্কারগুলোর প্রস্তাব আপনারা করেছেন বা যে ইতোমধ্যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটি কঠোর থেকে কঠোর করা হয়েছে। এই বিষয়টিতে আপনি আমাদেরকে একটু জানাবেন আসল ঘটনাটা কি। এবং আরেকটি বিষয় হলো যে মন্দ কোম্পানি যেগুলো বলা হচ্ছে প্রায় 400-র মধ্যে 200ই মতোই হলো মন্দ কোম্পানি, এই জায়গা থেকে বাজারকে কিভাবে উঠিয়ে আনা যায়? দেখুন, আসলে আমরা যদি সংস্কারের কথা বলি, আমরা কিন্তু প্রত্যেকটা স্টেক হোল্ডার সাথে যখন যাকে প্রয়োজন মনে করেছি আমরা মিটিং করেছি, একাধিকবার করেছি। মানে সবসময় ডিবিএ একটা কথা বলতেন, তাদের সাথে আলোচনা হয় না, বাট তাদের সাথে আমরা 4টা মিটিং করেছি। প্রথম মিটিংটাই তাদেরকে নিয়ে করেছি, কারণ তারাই যেহেতু চাচ্ছিল একটা টাস্ক ফোর্স, সবার আগে কিন্তু ওনাদের সাথে আমরা বসছি। পরবর্তীতে অনেকগুলো সেগমেন্টে ওনারা আশা করেছিলেন, আমরা যে একটা ফোকাস গ্রুপ করেছিলাম, ওনারা হয়তো চেয়েছিলেন যে ওখানে তাদের সরাসরি কোনো নেতৃত্বস্থানীয় কেউ থাকবে, বিষয়টা তাদের ভিতরে ইমপ্লাইড ছিল। বাট তখন আমরা যেই টাস্ক ফোর্সটার ফোকাস গ্রুপ যাদেরকে নিয়ে কাজ করবো ওনাদের ব্যাপারে তখন কিন্তু তারা তেমন কোনো অবজেকশন দেয়নি। তো আমরা আবার একটা ছিল কনসালটেশন গ্রুপ, মানে ফোকাস গ্রুপ বলতে 12 জন অ্যাক্টিভ পার্সন যারা হচ্ছে বিভিন্ন প্রফেশন থেকে, সিএফএ ছিল এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের পার্টনার ছিল, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল, মিউচুয়াল ফান্ডের লোকজন ছিল, সব জায়গা থেকে আমরা নিয়েছি। এর পাশাপাশি দেশের বাইরে থেকে প্রতিষ্ঠিত যশা অধ্যাপকরা যারা থাকেন, গ্লোবাল মার্কেট দেখেন, ওইখানে আমাদের কনসালটেশন গ্রুপেও ছিল। তাহলে একদিকে ফোকাস গ্রুপ, অন্যদিকে কনসালটেশন গ্রুপ, তারপর কন্টিনিউয়াসলি স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, ডিএসি বলেন, সিএসির বোর্ড বলেন, আমরা সিসিবিএল, সিডিবিএল, প্রত্যেক ইভেন ভেঞ্চার ক্যাপিটালিস্টের সাথে আমরা বসছি, মানে যারা হয়তো গ্রিন ফান্ড নিয়ে বা অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নিয়ে আসবে, সেখানে আমরা বসছি। তার মানে প্রত্যেকটা অংশীজনের সাথে কথা বলে এরপরেও কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড দেওয়ার পরেও পাবলিক 535টা তারা আপনার মতামত দিয়েছে। হ্যাঁ, সেই অপিনিয়নগুলোকে যেটা ইনসার্ট করেছি সেটা তো করেছি, যেটা করি নাই, কেন করি নাই, ব্যাখ্যা সহ আমরা দিয়েছি যে কোন কারণে বা গভর্নেন্স যদি কোনো কারণে ডিস্টার্ব হয় এইসব জায়গাগুলোতে আমরা এটা, যেমন ধরেন অনেকের দাবি ছিল অন্যতম যে বাইব্যাক আইন। এখন বাইব্যাকের কনসেপ্টে আমাদের সাধারণ মানুষের কাছে অনেকটাই পরিচিত না। মানে বাইব্যাক মানুষ মনে করে কি যে আমার স্পন্সর যদি শেয়ার কিনে নেয় এটা মনে হয় বাইব্যাক। আসলে বাইব্যাক এটা না, বাইব্যাক হচ্ছে পৃথিবীতে এটাকে বলে আপনার ট্রেজারি শেয়ার। মানে কোনো কোম্পানির রিজার্ভে যদি প্রচুর ফান্ড থাকে সেইখান থেকে যখন সে শেয়ারটা কেনে তখন নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার কমে যায়, এবং সেটা কোম্পানি কোনগুলো যেগুলো গ্রোথ ফার্ম, ভালো ফার্ম, তার শেয়ার আন্ডার প্রাইস আছে তাদের জন্য বাইব্যাক। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছে যে শেয়ার 10 টাকার শেয়ার 2 টাকা চলে আসছে সেটা 10 টাকা, মানে আলটিমেটলি কনসেপচুয়াল জায়গাগুলোতে আন্ডারস্ট্যান্ডিং এর একটা ইস্যু আছে, ভুল বোঝাবুঝির একটা ব্যাপার। তো সেই জায়গাগুলোতে এটা আমরা কেন রাখতে পারি ওটা আমরা লিখে দিয়েছি। তো আর আপনি পরে যে প্রশ্নটা রাখলেন যে মানে খারাপ কোম্পানি বা মন্দ কোম্পানিগুলোর জন্য কি করণীয়, আসলে ভালো মন্দ তো আসলে বিভিন্ন কারণে, গভর্নেন্সের কারণে এটা হয়ে যায়। ধরেন তখন যে একটা পলিটিক্যাল রেজিম ছিল, তাদের কন্ট্রোলে যে কোম্পানিগুলো ছিল ম্যাক্সিমাম বোর্ডের লোকজনই দেখা যাচ্ছে পলাতক আছে, বা ধরেন একটা বিশেষ গ্রুপ এসালম গ্রুপ যেহেতু অনেকগুলো আপনার ব্যাংকের সাথে ইনভলভ ছিল, তাদেরও কিন্তু অনেক লোকজন বোর্ড থেকে এখন নাই। তো যদিও সরকার এসে অনেকগুলো বোর্ডকে রিস্ট্রাকচার করেছে, রিফর্ম করেছে, তো ওই কোম্পানিগুলোকে নতুন করে বিসেকের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বোর্ড করে দিতে হবে। বোর্ড করে দেওয়ার পরে তারা দেখবে যে আসলে ভেতরে আসলের অবস্থাটা কি। বাইরে থেকে তো অনেক ঢালাভাবে অনেক কিছু বলা যায়, আমরা মাঝখানে অনেক কোম্পানি তালিকা দেখেছি যে অফিস খুঁজে পাওয়া যাচ্ছে না, পত্রিকা একটা রিপোর্ট এসেছে যে অনেকগুলো কোম্পানি কিছুই নাই। হ্যাঁ, এখন এইগুলো তো ধরেন আপনি যত এখানে লোক আনেন বা যাই আনেন হয়তো আপনি কস্ট বাড়াতে পারবেন, বাট দিন শেষে তো এগুলাকে আপনি অপারেশন আনতে পারবেন না। যদি এরকম কিছু থাকে সেক্ষেত্রে এক্সিটটা কিভাবে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি ভাবনার মধ্যে আসে এবং এগুলো নিয়ে যদি ওনারা একটু সোচ্চার হয় তাহলে হয়তো মন্দ ভালো বলে যে কথাগুলো, কারণ অনেক সময় আপনি দেখবেন ওয়ারেন বাফেটের মতো লোকজন কিন্তু মন্দ কোম্পানিতে বিনিয়োগ করে। কেন? কারণ উনি কি করে, এই কোম্পানিটাকে প্রফিটেবল করে যখন মানুষ বায়ার হিসাবে এখানে চলে আসে, একদম ফান্ডামেন্টালি একটা কোম্পানিকে ভালো করে, এবং তখন অটো বায়ার হলে কিন্তু এটা যে কেউ কিনবে তার জন্য কিন্তু ক্ষতি হয় না, কিন্তু তার জন্য সময় নিবে 10 বছর। এখন আমাদের বিনিয়োগকারীরা 10 দিন পরে অস্থির হয়ে যায়। তাহলে আপনি যদি কোম্পানিগুলোকে মনে করেন কিছু কোম্পানি উৎপাদনে ফিরে আনা সম্ভব হবে বা একটু প্রচেষ্টা নিলে ভালো কিছু হবে, তাহলে আপনাকে কিন্তু একটা দীর্ঘমেয়াদী সময় দিতে হবে। তা আপনি যদি মনে করেন ওই কোম্পানিগুলোর দিকে আপনি থাকবেন, তাহলে আপনাকে সময় দিতে হবে। ওই কোম্পানি যদি অস্তিত্ব থাকে, কোম্পানি যদি ভালো থাকে, স্ট্র্যাটেজিক কারণে বিভিন্ন কারণে হয়তো এখানকার স্পন্সররা পলাতক আছে, বাট এটা হয়তো আসলে ভালো অবস্থানে আছে, একটু হয়তো এখান থেকে বোর্ড একটা ভালো করে দিলে সেই জায়গায় হয়তো ওই প্রবলেমগুলো কমে যে এটা একটা ভালো একটা অবস্থায় যেতে পারে। তাহলে এগুলো সবগুলোকে ধরে একদম স্পেসিফিক্যালি যদি এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়, সেই জায়গাগুলোতে যদি তারা একটা প্রচেষ্টা চালায়, তাহলে হয়তো অনেক কোম্পানি যারা ফান্ড আটকে আছে সেগুলো হয়তো একটা ভালো জায়গায় চলে আসবে আর কি।
ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু ইতিমধ্যেই আমাদের অতিথিদের কাছ থেকে কতগুলো পরামর্শ উঠে এসেছে। যেমন মার্জিন ঋণের ক্ষেত্রে যে সংস্কার প্রস্তাবগুলো সরকারের কাছে বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে গেছে, সরকার নিশ্চয়ই সে বিষয়টি আমলে নেবে। পাশাপাশি মন্দ যে কোম্পানিগুলো একেবারেই মন্দ হয়ে গেছে বা কাগজ সর্বস্ব হয়ে গেছে, সেগুলোর বিষয়ে কি করণীয় সেটি সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ আলোচনা করে সেই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে এবং বিনিয়োগকারীদের পক্ষে সরকারের পদক্ষেপ থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করবার আগে ব্যবসা বাণিজ্য বিষয়ক দেশ টিভির এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি এবং বৃহস্পতি 6 দিন একই সময়ে সরাসরি সম্প্রচারিত হয়। নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। আমি সুলতান মাহমুদ। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।